আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমার একটু লেট হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। আমি একটু বাইরে ছিলাম, দৌড়ে দৌড়ে এসে বসিও নেই, ক্লাস শুরু করে দিছি অলরেডি। যারা যারা জয়েন হয়েছে একটু কষ্ট করে সবাইকে মেনশন করে দাও। আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও, খুব দ্রুত শুরু করে দিব। আর তোমাদের আজকে হচ্ছে রিভিউ প্লাস সিকিউ দুইটি একসাথে কম্বাইন্ড ক্লাস। তোমাদের মোটামুটি ম্যালেরিয়া ফুললি কমপ্লিট। কোনো ধরনের প্রবলেম যদি আজকে থাকে, এটা রিভিউ ক্লাস, কিন্তু তোমরা চাইলে কোয়েশ্চেন করতে পারো, বাট আমি আগে একটা হোল রিভিউ দিয়ে দিব। তার আগে কিছু সৃজনশীল, বোর্ড সৃজনশীল যেহেতু আমাদের প্র্যাকটিস করতে হয় না, আমরা বোর্ড সৃজনশীল নিয়ে আলোচনা করব। তোমাদের আগামী ক্লাসে এই ম্যালেরিয়ার উপরে পরীক্ষা হবে। পরীক্ষাটা হবে সৃজনশীল প্লাস এমসিকিউর উপর। নেক্সট ক্লাস মানে বৃহস্পতিবারে পরীক্ষা হবে। তো পরীক্ষার জন্য সবাই প্রিপারেশন নিয়ে ফেলবা। আর ম্যালেরিয়া যারা যারা নোট করছো তারা কষ্ট করে এই গ্রুপটা, এখন যে গ্রুপ থেকে লাইভ হচ্ছে, তোমরা কম্বাইন্ডলি যারা এই গ্রুপে আছো, এই গ্রুপটাতে সবাই নোটগুলো পোস্ট করে দিবা যাতে বাকিরা হেল্প পায়। ম্যালেরিয়া ফুল নোট আমি এখনো রেডি করি নেই, এজন্য যারা যারা নোট করছো তারা অন্যদেরকে হেল্প করো, যাতে সবাই পরীক্ষায় অ্যাটেন্ড করে ভালো একটা প্রিপারেশন নিতে পারে। পরীক্ষা নিয়ে ফেলবো মানে তোমার পড়া হবে, এটা আমি সুনিশ্চিত। সো পরীক্ষা নেওয়াটা আমার জন্য জরুরি, ঠিক না? আচ্ছা, তো আমি শুরু করব। তার আগে একটু বলেন তো সবাই সবকিছু ক্লিয়ার আছে কিনা? আচ্ছা, পরীক্ষা নিয়ে অনেকেই শুনো নাই, তাহলে এক্সাম নিয়ে বলি। নেক্সট বৃহস্পতিবার মানে এই পরশুদিন ম্যালেরিয়ার উপরে পরীক্ষা হবে। পরীক্ষাটার কোয়েশ্চেন দিব ক্যারি অন পেজেই পরীক্ষাটা হবে। হোল আমি পুরা প্লেলিস্টটা একবার তোমাদেরকে দিয়ে দিব। ম্যালেরিয়া আমরা মোটামুটি 5টা লেকচারের মাধ্যমে ফুল ক্লিয়ার করছি। ম্যালেরিয়া শেষ করার পর আমরা ভাইরাস অথবা ব্যাকটেরিয়া যে কোনো একটা টপিকে ঢুকবো। বাট ম্যালেরিয়া যেহেতু শেষ করছি, এটা নিয়ে আমরা এক্সাম নিয়ে ফেলি, কারণ বোর্ডে অনেক কোয়েশ্চেন আসে। এক্সামটা নিলে তোমাদের জন্য ক্লিয়ার হবে, ঠিক না? পরীক্ষা সৃজনশীল এমসিকিউ দুইটার উপর বেসড করেই হবে, আমি কোয়েশ্চেন করে ফেলবো। আর যারা নোট করছো ম্যালেরিয়া শুরু থেকে এখন পর্যন্ত যারা নোট করছো ইনক্লুডিং সিকিউ, তারা কষ্ট করে এই গ্রুপটার মধ্যেই পোস্টটা দিয়ে দেবে যাতে সবাই ইজিলি পায়। ওকে, আমি শুরু করে দিই। একটা সৃজনশীল বোর্ডের মধ্যে লেখা আছে, এই সৃজনশীলটা থেকে আমি আজকে শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই ক্লাসটা তো সবার জন্যই, বোথ আমার রেগুলার পেইড ব্যাচ প্লাস এইচএসসি শর্ট কোর্স যারা আছো, 22 এর পেইড প্লাস শর্ট কোর্স দুইটা ব্যাচে কম্বাইন্ডলি এই গ্রুপে আছো। যারা এখনো জয়েন হয়নি তাদেরকে এই গ্রুপ সম্পর্কে জানিয়ে দাও। তোমাদের এক্সামটা হবে কিন্তু ক্যারি অন পেজে হবে। বাট তোমাদের এর পরের থেকে ভাইরাস থেকে মানে এর পরের টপিকগুলো থেকে ক্লাস কিন্তু এই গ্রুপেই হবে, এই পেইড গ্রুপটাতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি শুরু করে দিচ্ছি। এখানে তোমাদের দুইটা কোয়েশ্চেন আমি দিলাম, কোয়েশ্চেন শুরু করে দিচ্ছি, ঠিক আছে? একটা হচ্ছে যে কুমিল্লা বোর্ড 2019-এর একটা সৃজনশীল প্রশ্ন, আর একটা হলো একটা অবজেক্টিভ। এই অবজেক্টিভটা, আরেকটা হচ্ছে যে কুমিল্লা বোর্ডের একটা সৃজনশীল। অবজেক্টিভটা চিটাগং বোর্ড 2016-তে আসছে। আচ্ছা, তাহলে একটু দেখি, আগে সৃজনশীলটা অ্যান্সার করব, দেন অবজেক্টিভটার দিকে যাব। অবজেক্টিভ পরে আমাদের। দেখি, একটা কোয়েশ্চেন বলছে এখানে, সুমনের নির্দিষ্ট সময় পর পর কাঁপুনি সহ জ্বর আসে। দুইটা জিনিস দিয়ে প্রথম লাইনে আমি বের করে ফেলতে পারবো এটা কেমন জ্বর। তোমাদের বইতে দুইটা জ্বরের কথাই উল্লেখ করছে, ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া জ্বর। পুরো বোটানি বইতে মোটামুটি স্পেসিফিক ভাবে আর বিশেষ কোনো জ্বরের কথা উল্লেখ করা হয় নাই। দুইটা জ্বরের কথাই উল্লেখ করা হয়েছে, একটা ডেঙ্গু একটা ম্যালেরিয়া। ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া জ্বর, দুইটা জ্বরের আলাদা পার্থক্য করে ক্রাইটেরিয়া আমি তোমাদেরকে ক্লাসে বলছিলাম, যেটা দেখো উদ্দীপকও চলে আসছে। আজকে আবার একটু বলি। ডেঙ্গু জ্বর যদি হয় মানে এডিস এগিপ্টি মশা যদি তোমাকে কামড়ায়, তাহলে সে তোমাদের ডেঙ্গুর জীবাণু ডেঙ্গি ভাইরাস ঢুকাবে। এই ডেঙ্গি ভাইরাসের যে জ্বরটা হবে সে জ্বরটা এখানে দেখো নির্দিষ্ট সময় পর পর জ্বর আসে বলছে। ডেঙ্গির জ্বর একটানা থাকবে। এখানে কোনো জায়গায় বলে নাই মেরুদণ্ডে ব্যথা হবে, ডেঙ্গির জ্বরে মেরুদণ্ডে ব্যথা হবে। এখানে কোনো জায়গায় বলে নাই দেহে লাল লাল ছোট ছোট ছোপ ছোপ দাগ পড়বে, ডেঙ্গি জ্বরে ছোট ছোট ছোপ ছোপ দাগ পড়বে। তাহলে এটুকু বুঝা গেছে। এই ম্যালেরিয়া জ্বরের ক্ষেত্রে একটা কমন জিনিস ওরা বলবে, কিছুক্ষণ সময় পর পর একটা সেগমেন্ট পর পর জ্বর আসবে। তাহলে দেখো নির্দিষ্ট সময় পর পর কাঁপুনি সহ জ্বর। ডেঙ্গুতে কাঁপুনি সহ জ্বর হয় না, শিভারিং, কাঁপতে থাকে রোগী, কেঁপে কেঁপে জ্বর আসে, ঘাম দিয়ে আবার জ্বর চলে যায়।
আবার 2-3 দিন পর কেঁপে কেঁপে জ্বর আসবে, আবার ঘাম দিয়ে জ্বর চলে যাবে। তাহলে টার্সিয়ান ফিভার মানে 2 দিন পর তৃতীয় দিনে জ্বর আসা, কোয়ার্টান ফিভার মানে 3 দিন পর চতুর্থ দিনে জ্বর আসা। ম্যালেরিয়া 4টা প্রজাতি, প্লাজমোডিয়াম ভাইভেক্স, ম্যালেরি, ওভালি, ফ্যালসিপেরাম, এই 4টা প্রজাতি 2 ধরনের জ্বর করে, টার্সিয়ান ফিভার, কোয়ার্টান ফিভার। তার মধ্যে ফিভারগুলোর মেইন ক্যারেক্টার কিছুদিন পর পর কাঁপুনি দিয়ে জ্বর, এটা দিয়ে বুঝে গেছি এটা ম্যালেরিয়া জ্বর। ওকে, সেকেন্ড কথায় ওনারা বলছে চিকিৎসক রক্ত পরীক্ষা, ব্লাড এক্সামিনেশন, এটাকে আমরা সিবিসি টেস্ট বলি। সিবিসি টেস্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি টেস্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি টেস্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট। সিবিসি টেস্টের মাধ্যমে তোমার আমাদের আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটিলেট, হিমোগ্লোবিন, ডাব্লিউবিসি প্রত্যেকটা ধাপ, লিম্ফোসাইট, মনোসাইট, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল, তারপর আমাদের প্লেটিলেট, আরবিসির অনেকগুলো ধাপ, আলাদা আলাদা আরবিসির ক্রাইটেরিয়া, সব কিছু টেস্ট করা হয়। ক্লিয়ার? আচ্ছা, তো রক্ত পরীক্ষার মাধ্যমে জানালেন আরবিসিতে অণুজীব সংক্রমণের দ্বারা এই জ্বর হয়েছে, তার মানে আরবিসিতে সংক্রমণ হয়েছে, আরবিসি ধ্বংস হবে। তাহলে এখানে তোমাকে গ নাম্বার, তুমি এটা ম্যালেরিয়া জ্বর ইজিলি বুঝছো, জ্বরটা ম্যালেরিয়া জ্বর, ম্যালেরিয়া। তাহলে তোমাকে এখানে গ নাম্বারে বলছে উদ্দীপকের বিশেষ কণিকায়, তার মানে বিশেষ কণিকাটা হচ্ছে যে এই আরবিসি, আরবিসি বিশেষ কণিকা, আরবিসিতে পরজীবীর সংখ্যা বৃদ্ধির পদ্ধতি, এরিথ্রোসাইটিক সাইজগণী বর্ণনা করতে বলছে। এরিথ্রোসাইটিক সাইজগণী, এরিথ্রোসাইটিক সাইজগণী, লোহিত রক্তকণিকায় যে জীবনচক্র চলে তার বর্ণনা। ক্লিয়ার? লোহিত রক্তকণিকায় ঢুকবে মেরোজয়েড গুলো, পরিণত হবে ট্রফোজয়েটে, ট্রফোজয়েট থেকে সিগনেট রিং, সিগনেট রিং থেকে অ্যামিবয়েড ট্রফোজয়েট, অ্যামিবয়েড ট্রফোজয়েট থেকে সাইজন্ট, সাইজন্টের চারপাশে প্লাজমা মেমব্রেন আবরণী আসবে, সাথে সাইটোপ্লাজম আসবে, রোজেট, রোজেট থেকে মেরোজয়েট, মেরোজয়েট থেকে গ্যামিটোসাইট, ওই গ্যামিটোসাইট আমাদের রক্তে 7 দিন পর্যন্ত বাঁচবে। এর মধ্যে যদি আমাকে অ্যানোফিলিস মশকে কামড়ায়, গ্যামিটোসাইট রক্ত শোষণের মাধ্যমে অ্যানোফিলিস মশকের দেহে চলে গেল। তাহলে এরিথ্রোসাইটিক সাইজগণী উইথ ফিগার বর্ণনা করবা। উদ্দীপকের রোগটি কিভাবে প্রতিরোধ করা যায়? ম্যালেরিয়া রোগ প্রতিরোধ করার 3টি উপায় আছে, 3টা ওয়ে আছে, 3টা ওয়ে বর্ণনা করব। তাহলে ম্যালেরিয়া রোগ প্রতিরোধ করার 3 ওয়ে, 3টা পথ। 1 নাম্বার হলো তোমার ম্যালেরিয়ার যে জীবাণু, মানে যে মশা দ্বারা ম্যালেরিয়া ছড়ায়, ম্যালেরিয়া জীবাণুকে তো ধ্বংস করতে পারবা না, পারবা? তাহলে যে মশা দ্বারা ম্যালেরিয়া ছড়ায় সেই মশার যে আবাসস্থলগুলো আছে সেগুলোকে দূর করতে হবে 1 নাম্বার। মশা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে 2 নাম্বার। সামহাও তোমার ম্যালেরিয়া ধরো এখনো হয় নাই, তুমি একটা ভ্যাকসিনেশন নিতে যাচ্ছ, তাহলে ভ্যাকসিন নিয়ে ফেলতে পারবা, একটা পয়েন্ট। তোমার ম্যালেরিয়া হয়ে গেছে, তাহলে ড্রাগ বা ঔষধের মাধ্যমে নিবারণ করা। তাহলে 1 নাম্বার হচ্ছে মশকে নিধন, তার মানে অ্যানোফিলিস মশকিকে মারতে হবে, মশকি থেকে নিজেকে বাঁচানো, মশকির আক্রমণ থেকে রক্ষা, নিজেকে রক্ষা করা। আর একটা হইলো কি, তোমার ম্যালেরিয়া যদি হয়ে যায় ঔষধ, আর যদি হয় না এখানে তুমি আরো সেফটি চাচ্ছ, দেন ভ্যাকসিন মানে টিকা নেওয়া, যেটা এখন করোনার জন্য সবাই নিচ্ছে। তো আমি এটা একটু আলোচনা করি, এটা অনেকগুলো বোর্ডে আসছে। এতটুকু পর্যন্ত সবাই কি বুঝছেন কিনা একটু আমাকে বলবেন। সবাই কি বুঝেছেন? একটু আমাকে বলবেন। ভেরি গুড। এবার আসেন আমি একটু কিভাবে মশকে নিধন করা যায় এটা একটু নিয়ে আলোচনা করি। আলোচনা তোমরা জানো এগুলো বানায় বানায় অনেকে লিখে, বাট বানায় বানায় লিখাচ্ছে, বুঝাটা ইম্পর্টেন্ট, ঠিক না? একটু বুঝাই
কয়েকটা শব্দ আছে বইতে, এগুলো নতুন তোমাদের জন্য, এগুলো একটু বোঝার দরকার আছে। আমি এটা মুছে দিচ্ছি, ঘ নাম্বার কোশ্চেনটি নিয়ে একটু আলোচনা করব। তাহলে উদ্দীপক এভাবে আসলে আনসার কিভাবে করবেন, আপনার এখানে আসছে এরিথ্রোসাইটিক সাহায্যগণি, এরিথ্রোসাইটিক সাহায্যগণিটা আনসার করলেন। যদি আপনাকে বলতো যে এখানে আরবিসি না, যদি আপনাকে বলতো যকৃত আক্রমণ করে, তাহলে আপনি হেপাটিক সাহায্যগণিটা আলোচনা করতেন, যকৃতের সাহায্যগণি। যদি আপনাকে বলতো এরা অমেরুদণ্ডী প্রাণীতে আক্রমণ করে, তাহলে মেরুদণ্ডী প্রাণী, এই ম্যালেরিয়ার জন্য দুইটা পোষক আছে, ওয়ান মেরুদণ্ডী প্রাণী মানুষ, টু অমেরুদণ্ডী প্রাণী মশকি। তাহলে অমেরুদণ্ডী প্রাণী মশকি আর্থ্রোপোডা পর্বের। সো অমেরুদণ্ডী প্রাণীতে যদি প্রজনন হয় বলে, সো তোমার মশকির দেহের প্রজনন লিখতে হবে, সেটা হলে যৌন জনন। কিন্তু মানুষের দেহের গুলো এখানে কোনো গ্যামিট তৈরি হয় না, দ্যাট মিনস এটা অযৌন জনন। ক্লিয়ার না? আচ্ছা, তাহলে এখন আসি আমরা এই অংশটা মুছে আমি একটু কিভাবে প্রতিরোধ করা যায়, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম না? আচ্ছা, তার আগে এটা একটু তোমরা এই উদ্দীপক এই অবজেক্টিভটার আনসার দাও। এই ধাপটার নাম কি একটু বলো, এখান থেকে এ থেকে এটা, এর নাম কি একটু আমাকে বলো, এর নাম কি একটু বলেন, দ্রুত বলবেন, একটু সিকিউ বেশি করে আলোচনা করে আমি একটা শর্টকাট রিভিউ দিব। এর নাম কি একটু দ্রুত বলবেন। এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন, এমনি দিচ্ছি না, ফাও কাজে দিই নেই, একটা বোর্ড কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। সাজ্জাদ হোসেন কোশ্চেন করলা, আচ্ছা ভাইয়া, ম্যালেরিয়া জীবাণু যদি কাউকে আক্রমণ করে, যদি অর্ধেক বা সম্পূর্ণ যকৃৎ নষ্ট করে ফেলে, এক্ষেত্রে ড্রাগ নিলেও কি কোনো লাভ হবে? ম্যালেরিয়া কখনো আমাদের সম্পূর্ণ বা অর্ধেক যকৃৎ নষ্ট করতে পারে না, তবে সুপ্ত অবস্থায় থাকতে পারে। একদম যকৃতের সব সেলকে ড্যামেজ করতে কখনোই পারবে না। তবে এটা ঠিক, যকৃতের যদি 10% সেলকেও ড্যামেজ করতে পারে, তোমার লিভারে প্রবলেম দেখা দিবে, তোমার বিপাক হবে না, বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হবে, তোমার লিভার বড় হয়ে যাবে। কারণ তোমার লিভারে বিপাক হচ্ছে না, কিন্তু খাদ্য এসে জমতেছে, খাদ্য জমতে আস্তে আস্তে লিভার বড় হবে। খাদ্য জমতেছে বলতে শোষিত খাদ্যগুলো এসে বিপাক প্রক্রিয়ার জন্য জমতেছে, যাতে এটিপি তৈরি হয়, বিপাক প্রক্রিয়ার মাধ্যমে এটিপি তৈরি হয়, যেটা লিভার করে। তখন শোষিত খাদ্যগুলো এখানে যতই আসতেছে জমে যাচ্ছে, বিপাক হচ্ছে না, লিভার বড় হবে, হেপাটোমেগালি হবে। আর লিভার বড় হলে ঠিকই খাদ্য জমতেছে, কিন্তু অন্য কাজগুলোতে ব্যাঘাত ঘটবে। যেমন লিভার কিন্তু কয়েকটা হরমোন তৈরি করে, কয়েকটা এনজাইম তৈরি করে, কয়েকটা প্রোটিন তৈরি করে, রক্তের প্রোটিন, যেগুলো কিছুই তৈরি হবে না, আলটিমেটলি ওগুলোর অভাবেই তুমি মারা যাবা, ঠিক না? তবে সম্পূর্ণ কখনো ড্যামেজ করতে পারবে না। আচ্ছা, কোনটার নাম জিজ্ঞেস করছো? এই যে একটা চিত্র দিলাম, এরপরে এ দিলাম, এরপর আরেকটা চিত্র দিলাম, এখানে এ নামটা কি, এ দশাটার নামটা কি রে তোমার কাছে জানতে চাইছে ওনারা। অ্যামিবয়েড, ট্রফোজয়েড, শারমিন অ্যামিবয়েড, ট্রফোজয়েড, মারজানা ট্রফোজয়েড, শুধু ট্রফোজয়েড, অ্যামিবয়েড ট্রফোজয়েড। আচ্ছা, উপরে লিখছে আবার অ্যামিবয়েড ট্রফোজয়েড, সাজাদা অ্যামিবয়েড ট্রফোজয়েড। আচ্ছা, অ্যামিবয়েড ট্রফোজয়েড, ফারিহা অ্যামিবয়েড ট্রফোজয়েড, লুলু অ্যামিবয়েড ট্রফোজয়েড। ভাইয়া, ম্যালেরিয়া পরজীবী যকৃতে এবং কিভাবে সুপ্ত অবস্থায় থাকে? জি, এটা ব্যাখ্যা দিব, একটু পরে আসতেছি। আর অ্যামিবয়েড ট্রফোজয়েড, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। অ্যামিবয়েড ট্রফোজয়েড দশা, তাহলে সিগনেট রিং দশার পরে এই যে পরজীবী, এটা হচ্ছে যে আমার আরবিসি, এটা হলো আমার লোহিত রক্ত কণিকা, আর এটাই হলো সে পরজীবীর প্লাজমা মেমব্রেন, মানে ম্যালেরিয়া জীবাণুর প্লাজমা মেমব্রেন হলো এই জিনিসটা। এই প্লাজমা মেমব্রেনটা অ্যামিবার মতো ঘনপথ সৃষ্টি করে মুভ করবে, মুভ করার ফলে বারবার এই যে থলে একটা গহ্বর দেখতেছি না, গহ্বরটার সাথে ঘর্ষণ লাগবে, ঘর্ষণের ফলে গহ্বরটার প্রাচীর অনেক পাতলা, এই গহ্বরটা বার্স্ট হবে, মানে ফেটে যাবে। ফেটে গেলে গহ্বরের ভিতর অনেকগুলো খাদ্য উপাদান আছে, এই খাদ্য উপাদানগুলো আস্তে আস্তে বাহিরে বের হয়ে আসবে। তাহলে আমি যদি তোমাকে দেখাই, যদি এটা চিত্র হয়, এটা যদি তোমার আরবিসি হয়, ধরো এটা তোমার আরবিসি, তাহলে আরবিসির ভিতরে অ্যামিবয়েড ট্রফোজয়েড এরকম করে ধরো এই মুভমেন্ট হলো, হ্যাঁ, একটা ঘনপথ সৃষ্টি হলো। ওই ঘনপথের ভেতরে ধরো তোমার আছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা আছে, ধরো লাল কালার দিয়ে দেখে নিউক্লিয়াসটা আছে। আর এখান থেকে যে খাদ্যগুলো, ওই খাদ্যগুলো এখন সাইটোপ্লাজমে ছড়িয়ে গেল। এই দশায় যেহেতু এটা আরবিসি কে অ্যাটাক করছে, তাহলে আরবিসির নিজস্ব একটা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবে।
যেহেতু এটা আরবিসি কে অ্যাটাক করছে এবং আরবিসির ভেতরেই আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আরবিসির একটা চেঞ্জ আসবে অবশ্যই। কারণ তুমি সবসময় আরবিসি কে দেখতেছো স্বাভাবিকভাবে হিমোগ্লোবিন যুক্ত। এখন হিমোগ্লোবিনের জায়গাটা, এই হিমোগ্লোবিনের জায়গাটা দখল করে ফেলছে কে? ম্যালেরিয়া জীবাণু। হিমোগ্লোবিনের জায়গাটা দখল করে ফেলতেছে ম্যালেরিয়া জীবাণু। সো অবশ্যই ম্যালেরিয়া জীবাণু যে হিমোগ্লোবিনের জায়গাটা দখল করে ফেললো, এই জায়গাটাতে এখন আরবিসির কিছু চেঞ্জ আসবে। চেঞ্জগুলাই হচ্ছে সাফনার্স কণা, চেঞ্জগুলোই হচ্ছে সাফনার্স কণা। আরবিসি সাইটোপ্লাজমে এরকম দানা 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 অনেকগুলো ছোট 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 কণা দেখা যাবে, ঠিক না? এই কণাগুলো সাফনার্স কণা। এই কণাগুলো দেখে কনফার্ম হয়, দ্যাট মিন্স এটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট অফ ম্যালেরিয়া। কনফার্মেটরি, আমি একদম মেডিকেলীয় টার্মটা বললাম। কনফার্মেটরি ডায়াগনোসিস, কনফার্মেটরি টেস্ট ফর ম্যালেরিয়া। এটা জাস্ট একটা আরবিসি চেঞ্জ। আরবিসির ভেতরে যেহেতু বিভিন্ন কাহিনী হচ্ছে, জাস্ট একটা আরবিসি চেঞ্জ হয়েছে, কিছু দানা আসছে, কেমিক্যাল সাবস্টেন্স। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে তাহলে অ্যামিবয়েড ট্রফোজয়েড দশা, অ্যামিবার মতো ট্রফোজয়েডটা অ্যামিবা শেপ ধারণ করলো। আচ্ছা, ওকে, এইবার আসি আমরা একটু ম্যালেরিয়া জীবাণুর যে পরজীবীটার প্রতিরোধটা, সে প্রতিরোধটার একটু বর্ণনাটা দিই। হ্যাঁ, তারপর আরো কিছু কোশ্চেন দেখাবো। এরপর তোমাদের কয়েকটা কোশ্চেন আছে কিভাবে যকৃত সুপ্ত অবস্থায় থাকে, ওগুলো একটু বর্ণনা করতেছি। তোমাদের অনেকে কোশ্চেন আছে হিপনোজয়েড আর হিমোজয়েনের মধ্যে ডিফারেন্স কি, ওটাও বলবো আমি ইনশাল্লাহ, একটু ভালো করে ক্লিয়ার ভাবে বুঝাই বলবো। আসলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে তোমরা দোয়া করো, ইনশাল্লাহ আগামী মাস থেকে আমার নতুন সেটআপ আসতেছে, মানে একদম পার্মানেন্ট সেটআপ, একটা আলাদা বাসার মধ্যে ক্লিয়ারলি, অনেকটা লাইক তোমাদের ইমু স্যারের মতোই আলাদা বাসা, একদম দেয়ালে, এটা তো দেয়ালের মধ্যে লাগাইতে পারিনি, দেয়ালের মধ্যে লাগানো, লাইটিং টাইটিং সহ সম্পূর্ণ ফুল একটা এইচডি সেটআপ আলহামদুলিল্লাহ। তো ওখানে আমি যখন ইচ্ছা তখনই ক্লাস নিব, ওখানেই থাকবো, আমার নিজস্ব পড়ালেখা ওখানেই করব, বেশি দূরে না, আমার বাসার নিচেই, আমাদের ফ্ল্যাটের নিচের ফ্ল্যাটেই আমি ইনশাল্লাহ নিছি, কোনো অসুবিধা হবে না। তো যখন আমার পার্মানেন্ট একটা ইয়ে থাকবে, মানে স্পেস থাকবে, তখন তোমাদের যত কোশ্চেন সবগুলো আস্তে আস্তে করে ছোট ছোট 2-3 মিনিটে ভিডিও বানাই ইউটিউবে দিয়ে দিব। সহজ জিনিস না? তোমরা আমাকে ক্যারিয়নে একটা কোশ্চেন করলা, দেখো তোমরা অনেকে হিপনোজয়েড, এটা একটা দশা, প্লাস হিমোজয়েন কেমিক্যাল সাবস্টেন্স, রাসায়নিক বস্তু, এই দুইটা পার্থক্য বুঝে নেই। তো আমি এটা জাস্ট হিপনোজয়েড হিমোজয়েনের 2-3টা লাইন 3-4 মিনিটে বানাইয়া ইউটিউবে ছেড়ে দিলাম, তোমরা সবাই দেখে নিলা, সবাই দেখলা, যে কোশ্চেনগুলো সে তো জানলো, যার মনে কোশ্চেনটা আসে নাই সেও আনসারটা পেয়ে গেল। সহজ হিসাব না? এরকম অনেক কিছু জানা যায়। আসলে অনেক কিছু আমার থেকে মিস্টেক হইতে পারে, আমার মনে থাকে না, আমি অনেক কিছু পড়াই বাট এক্সপ্লেন করি না মাঝে মাঝে, অনেক কিছু ডিটেলস, মানে একটা পড়ার ক্ষেত্রে অনেক জিনিস মাথায় রাখতে হয়। এখন একদিক এক্সপ্লেন করতে করতে দেখা যায় আরেকটা দিক কিছুটা ঘাটতি পড়ে যায়, তো ওগুলো তোমরা অনেকে ধরে ফেলবা, ধরে আমাকে রিমাইন্ডে এনে দিলে আমি সেগুলো ছোট ছোট ভিডিও বানিয়ে দিব, সেটার জন্য আলহামদুলিল্লাহ একটা সেটআপ রেডি হয়েছে। ওকে ফারিহা, সাইজোগনি আর সাইজনটা একটু একবার বুঝাই দিয়েন। আর ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ভালো কোশ্চেন করছো। সাইজোগনি আর সাইজনটা একটু আরেকবার বুঝাই দিব, কোনো প্রবলেম নেই, বুঝাই দিব। ওকে, তাহলে আমি একটু জাস্ট তোমাদেরকে তার আগে একটাই কোশ্চেন আনসার দিব, সেটা হচ্ছে ম্যালেরিয়া কিভাবে প্রতিরোধ করা যায়। এখন তুমি কি ভাই ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারবা? ম্যালেরিয়া তো একটা প্যারাসাইট, পরজীবী। ম্যালেরিয়া কোন রাজ্যের পরজীবী জানি আমরা? ম্যালেরিয়ার কিংডম কি? এই ম্যালেরিয়ার কিংডম কি? প্রোটিস্টা, ঠিক আছে না? ম্যালেরিয়ার সাব কিংডম কি? প্রোটোজোয়া, ঠিক আছে না? ম্যালেরিয়ার জেনাস কি? Plasmodium. What do you mean by Plasmodium? And what do you mean by Protista? Pro means Adi. Tista
এক কোষ, আদিকোষ এক কোষ, আদিকোষ এক কোষ। হোয়াট ডু মিন বাই প্লাজমোডিয়াম? প্লাজমোডিয়াম যেসব প্রাণীর দেহে বহু নিউক্লিয়াস যুক্ত দশা দেখা যায় তাদেরকে প্লাজমোডিয়াম বলি। এই মজার ব্যাপার, ম্যালেরিয়ার দেহে সাইজনটা আছে না? সাইজন কি বহু নিউক্লিয়াস, অনেকগুলো নিউক্লিয়াস যুক্ত একটা দশা না? সাইজনটা শুধুমাত্র ক্যারিওকাইনেসিস হয় না? তাহলে সাইজনটা শুধুমাত্র ক্যারিওকাইনেসিস। ক্যারিও মিন্স ক্যারিয়ন, নিউক্লিয়াস, কাইনেসিস মিন্স ডিভিশন, বিভাজন। শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন হয়ে সাইজন্ট হয়। তাহলে যদি তোমাকে আমি দেখাই, এটা যদি একটা ম্যালেরিয়া জীবাণু হয়, ম্যালেরিয়া জীবাণুর একটা নিউক্লিয়াস আছে ধরো, এই নিউক্লিয়াসটা শুধুমাত্র নিউক্লিয়াস বিভাজিত হয়ে অনেকগুলো নিউক্লিয়াসে রূপান্তরিত হইল। দিস ওয়ান ইজ এ সাইজন্ট। এই বহু নিউক্লিয়াস যুক্ত একটা দশা পাইলাম না, এই জন্য এর নাম প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম জেনাসে ফালাইলাম। এর মধ্যে 60টা প্রজাতি আছে, মানে স্পেসিস 60টা আছে যেগুলো রোগ করে। তার মধ্যে বাংলাদেশে 4টা পাওয়া যায়, ভিভেক্স, ওভালি, ম্যালেরি, ফ্যালসিপারাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটুকু আশা করি আমরা বুঝছি। হ্যাঁ, আচ্ছা, এইবার আসি আমরা ম্যালেরিয়া প্রতিরোধ না, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। রোগ হয়ে যাওয়া হচ্ছে, রোগ হওয়ার আগে ট্রিটমেন্টটা নাও না। তাহলে প্রিভেনশন রোগের ক্ষেত্রে কথাটা অনেক ইম্পর্টেন্ট। ইজ বেটার, মানুষের বাস্তব জীবনে এটা অনেক ইম্পর্টেন্ট দেন কিউর। কিউর মিন্স প্রতিরোধ, প্রতিকার। এটা মিন্স প্রতিরোধ। প্রতিরোধ মানে রোগী মরিবার পূর্বেই ডাক্তার আসিয়াছেন, রোগীর ট্রিটমেন্ট করিয়াছেন। প্রতিকার মানে রোগী মরে গেছেন, তারপর ডাক্তার আসিয়াছেন। রোগী মারা যাওয়ার পরে ডাক্তার আসিয়াছেন, অথবা ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গিয়েছেন। লাভ আছে ডাক্তারের আসিয়ার? লাভ নেই। তাহলে কাহিনীটা হইলো এরকম, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সো লাইফে প্রিভেনশন করো। ধরো প্রেম করতে চাচ্ছ, যার সাথে প্রেম করতে চাচ্ছ তাকে আগে ভালো করে অ্যানালাইসিস করো, 1 মাস 2 মাস 3 মাস অ্যানালাইসিস করো, এটা প্রিভেনশন। দেন প্রেম করো, ঠিক না? তুমি প্রেম করতে চাচ্ছ, ধুম করে, আরে পছন্দ হয়েছে, চেহারা সুন্দর, মাশাআল্লাহ, হ্যান্ডসাম, গুড ফিগার, ড্যাশিং, ইয়াং, ডার্ক, চকলেট, আরে প্রেম করে ফেললা, কাজ হইল না। কিন্তু বিয়ের পর দেখলা যে ডার্ক চকলেটের ভিতর থেকে আস্তে আস্তে মিল্ক বের হচ্ছে। ডার্ক চকলেট থেকে মিল্ক বের হলে সেখানে কালোর ভিতর সাদা থাকলে ঝামেলা হবে না? হবে তো, ঠিকই ঝামেলা হবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন এই যে ঝামেলা, এই ঝামেলা এড়াইতে হবে, এই ঝামেলাটা এড়াইতে হবে। আর পড়ালেখার ক্ষেত্রেও সেম। রেজাল্ট খারাপ হয়ে গেলে সেটা করিয়া লাভ নেই। এইচএসসিতে খারাপ হয়ে গেছে, ভাই এখন কোথায় গিয়ে চান্স পাবো, আর লাভ হবে না। রেজাল্ট খারাপ হওয়ার আগে প্রিপারেশন নিয়ে ভালো রেজাল্ট করো, ঠিক না? আচ্ছা, তো তাহলে লাইফের সাথে সবকিছুই ইন্টাররিলেটেড, ঠিক না? তাহলে এই যে ডাক্তারির ভাষার এই পড়াটা অনেক বেশি বাস্তব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটা একটু আমাদের মেনে চলতে হবে। আচ্ছা, তো আসি ম্যালেরিয়ার যে প্রতিরোধ, এই প্রতিরোধটা করতে হয় 3টা উপায়ে। ম্যালেরিয়ার যে প্রতিরোধ, এই প্রতিরোধটা করতে হয় 3টা উপায়ে, 3 ওয়ে। একটা হচ্ছে, যেহেতু ম্যালেরিয়া মশকি দ্বারা ছড়ায়, তাহলে 1 নাম্বার হচ্ছে আমরা মশকি নিধন করব। নিধন মানে মারা,
মশকি মেরে ফেলবো, বাচ্চা অবস্থায় মশকিকে মেরে ফেলবো। 2 নম্বর অবস্থায় ধরো মশকি আক্রমণ করতে আসতেছে, পরিণত হয়ে গেছে, নিধন করতে পারলাম না, তাহলে আমরা মশকি হতে নিজেদের কি করব, আত্মরক্ষা করিব। 3 নম্বর অপশনটা হলো ধরো আমার ম্যালেরিয়াই হয়ে গেছে, তাহলে আমাদের সর্বশেষ প্রয়োজন ঔষধ, ঔষধ সেবন করব। আর যদি আরেকটা অপশন দিতে চাই সেটা হচ্ছে যে টিকা, বা আমি যেটাকে বলি ভ্যাকসিন, ভ্যাকসিন নিব। তাহলে এগুলো হচ্ছে যে নর্মালি তাহলে এগুলো হচ্ছে যে মোটামুটি আমাদের প্রতিরোধের ব্যবস্থা। এটা অনেক বোর্ডে কিন্তু আসছে। হ্যাঁ, এবার আসি প্রতিরোধ কিভাবে করব, সরি নিধন কিভাবে করব। মশকি নিধন অনেকভাবে করা যায়। যেমন তুমি মশকি সাধারণত জমা পানিতে জন্মায়, মানে যেখানে ধরো পানি জমে আছে, লাইক ধরো নালা নর্দমা অনেক দিন ধরে জমে আছে, ধরো নিচে একটা ডাব পড়ে আছে, ডাবের মধ্যে পানি অনেকগুলো জমে আছে, ধরো তোমার একটা চিপসের প্যাকেট, বৃষ্টি হচ্ছে, চিপসের প্যাকেটে অনেকদিন পানি জমে আছে, এই জমা পানিতে এমন কিছু উপাদান সৃষ্টি হয় যে উপাদানগুলো মশকির লার্ভা দশা থেকে আস্তে আস্তে পিউপা দশাগুলোকে বৃদ্ধি পেতে সহায়তা করে, মানে বাচ্চা দশাগুলোকে আর কি। নিম্ন শ্রেণীর জীবের বাচ্চা দশাটাকে বলা হয় লার্ভা। তবে ঘাস ফড়িং এর বাচ্চাকে আবার লার্ভা বলি না, ঘাস ফড়িং এর বাচ্চাকে বলি নিম্ফো। তবে বেশিরভাগ ক্ষেত্রে আর্থ্রোপোডসদের বাচ্চা বা ভ্রূণ দশাটাকে আমরা বলি লার্ভা। মানুষের লার্ভা নাই, মানুষের ফিটাস আছে, ওদের লার্ভা আছে। এই লার্ভাটাকে মেরে ফেলতে হয়। মেরে ফেলার জন্য পানি জমতে দেওয়া যাবে না। তুমি যদি দেখো একটা ডাবের খোলের মধ্যে পানি জমা আছে, ডাবের খোলটা উল্টে ফেলাই দাও। তুমি যদি দেখো নালাতে পানি জমা আছে অনেকদিন, নালা পানিগুলো অপসারণ করো যাতে পরিষ্কার পানি নালাতে আবার জমে। তুমি যদি দেখো গাছের একটা পাতার মধ্যে অনেকদিন ধরে পানি জমা আছে, পানিটা ফেলে দাও যাতে ওখানে লার্ভা জন্ম না নিতে পারে। এর একটা ওয়ে হইতে পারে। আরেকটা ওয়ে হতে পারে, ধরো লার্ভা জন্ম নিচ্ছে, তাহলে লার্ভাকে মারতে পারে এমন কিছু কেমিক্যাল পদার্থ, মানে রাসায়নিক পদার্থ ছড়াও ওই পানিগুলোতে, ঠিক না? যেমন তুমি ইউজ করতে পারো বেনজিন হেক্সাক্লোরাইড, বিএইচসি, যেটাকে আমরা বলি, এটা একটা কীটনাশক, ঠিক আছে? এটা বেনজিন হেক্সাক্লোরাইড, বিএইচসি, বেনজিন হেক্সা ক্লো, রাইট, এটা হচ্ছে যে C6H6Cl6। এটার আরেকটা নাম হচ্ছে গ্যামেক্সিন পাউডার, এটা ইউজ করা হয় অ্যাজ এ কীটনাশক, ঠিক না? আরো কীটনাশক তুমি ইউজ করতে পারো, যেমন ডাইএলড্রিন, this one is a কীটনাশক। জুভেনাইল হরমোন, হরমোন মানে তো একটা হরমোনাল সাবস্টেন্স যেটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বের হয়। জুভেনাইল মানে বাচ্চা নষ্ট করার জন্য হরমোন। মানুষের বাচ্চা নষ্ট করব না, মশকির বাচ্চা মানে লার্ভা নষ্ট করব। জুভেনাইল মানে বাচ্চা। তাহলে এই যে এই জিনিসগুলো, এগুলো সবগুলো কীটনাশক, ইনসেকটিসাইডস, কীটনাশক। তো এগুলো ছড়াই দিতে পারো। অথবা তুমি ফগিং স্মোক সৃষ্টি করতে পারো, সালফার ডাইঅক্সাইড দ্বারা ফগিং স্মোক। দেখবা মশার বংশবৃদ্ধি রক্ষা করার জন্য কতগুলো মানুষ মাস্ক পরে করে 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 ছড়ায়। এখন ডেঙ্গু অনেক বাড়ছে, এখন দেখবা, খেয়াল করবা, ফগিং স্মোক। ফগ মানে তো কুয়াশা, কুয়াশাময় স্মোক, যেখানে মূলত সালফার ডাইঅক্সাইড থাকে, এগুলো ছড়াইতে পারো। অথবা তুমি মশকের হাত থেকে, ধরো তোমাকে মশা পরিণত হয়ে গেছে, রক্ষা পাওয়ার জন্য বাসায় নেট ব্যবহার করতে পারো, মশারি ফালিয়ে ঘুমাইতে পারো। ঔষধ হিসেবে কুইনাইন মেইনলি ইউজ করা হয়। কুইনাইনটা সিনকোনা একটা উদ্ভিদ থেকে আসে, সিনকোনা একটা ফুল জাতীয় উদ্ভিদ, ঠিক না? আচ্ছা, তো এই ঔষধ হিসেবে সাধারণত যে ওষুধগুলো ইউজ করা হয় বাজারে, সেগুলোর মধ্যে একটা হার্ড ঔষধ হচ্ছে ক্লোরোকুইন। কুইনাইন থেকেই আসে অনেকগুলো জাত, ক্লোরোকুইন একটা জাত, মানে একটা বাণিজ্যিক নাম আর কি। তো এই যে ক্লোরোকুইন ওষুধটা, এটা কিন্তু প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম চিনে গেছে অলরেডি। ক্লোরোকুইন, তোমাকে যদি প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম একটা প্রজাতি আছে, সেটা যদি আক্রমণ করে, ক্লোরোকুইন দিয়ে লাভ হবে না, তোমার রোগ সারবে না।
আবার আর্টেমিসিন নামে একটা ওষুধ আছে, লিউমেফেন্ট্রিন নামে একটা ওষুধ আছে, এগুলো সব ম্যালেরিয়ার ওষুধ। তোমাদেরকে এখন এত কঠিন নাম বলতে চাচ্ছি না। ওই ওষুধগুলো সাধারণত প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম চিনে যায়, ওগুলো দিয়ে লাভ হয় না, এখন আরো হার্ড ওষুধে যাইতে হয়। অথবা তোমাকে ম্যালেরিয়া আক্রমণ করে নাই, তুমি ভ্যাকসিন দিতে পারো, মস্কুইরিক্স, মশা দিয়ে যেহেতু ম্যালেরিয়া হয় তাই মস্কুইরিক্স ভ্যাকসিন, মোটামুটি সব মশা দিয়ে যেসব রোগগুলো হয় সবগুলোর জন্য মস্কুইরিক ভ্যাকসিনটাই উপযুক্ত। RTSS এটা ইউরোপিয়ান এজেন্সি, এটাকে 2015 সালে স্বীকৃতি দিছে, মস্কুইরিক্স। এতটুকু কি বুঝছেন কিনা? সাজ্জাদ জিজ্ঞেস করলা যে ভাইয়া পানিতে কি ক্যালসিয়াম কার্বনেট দেওয়া যাবে? ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথর দিলে কি তেমন একটা লাভ হবে? চুনের পানি সৃষ্টি হবে, চুনের পানিতে তো তারা বংশবৃদ্ধি করে বা করেন, এটা একটা ক্ষারীয় উপাদান সৃষ্টি হবে আর কি। চুনের পানি একটা ক্ষারীয় উপাদান, তো ক্ষারীয় উপাদানে যে মশকে একদম বংশবৃদ্ধি করে না এটা কখনো প্রমাণ হয়নি। তো ক্যালসিয়াম কার্বনেট দিয়ে যে খুব একটা লাভ হবে তা কোনো প্রমাণ নেই, বাট কীটনাশক দিয়ে লাভ হবে, এজন্য কীটনাশকগুলোর নাম লিখলাম। মশকের হাত থেকে রক্ষা করবে নিজেকে মশারি টশারি ফেলিয়ে ক্লোরোকুইন, কুইনাইন ওষুধ ইউজ করবা যদি হয়ে যায় আর কি ম্যালেরিয়া, অথবা ভ্যাকসিন মস্কুইরিক্স ইউজ করা যায়। আচ্ছা, ক্লোরাইড CHLO না, CHLO ক্লোরাইড। বেনজিন হেক্সাক্লোরাইড, গ্যামিক্সিন পাউডার, তোমাদের জৈব যৌগতা আছে, জৈব যৌগতা আছে, যখন জৈব যৌগ পড়বা তখন স্যারে বলবে গ্যামিক্সিন পাউডার কীটনাশক, হ্যাঁ BHC পাউডার। আচ্ছা, তো এবার কার কার কি কি কোয়েশ্চেন? তাহলে এটা মোটামুটি আমি একটু মুছি, এগুলো মোটামুটি প্রতিরোধের ক্ষেত্রে লিখে দিতে পারলে ফুল মার্কস। এরপরে তোমাদেরকে যে জিনিসটা আমি একটু বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা কোশ্চেন করছে ভাইয়া সাইজনটা সাইজোগনির মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা শর্ট করে একটু করে বলি। ধরো এটা হচ্ছে যে একটা ম্যালেরিয়া পরজীবীর, আর ধরো একটা RBC লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার ভিতর ম্যালেরিয়া পরজীবীটা আছে। ধরো এটা হচ্ছে যে সে ম্যালেরিয়া পরজীবীর একটা কি আছে, নিউক্লিয়াস আছে। কি আছে? নিউক্লিয়াস আছে। সো এটা হচ্ছে যে আমার RBC, এটা হচ্ছে যে পরজীবী, আর এটা হলো পরজীবীর নিউক্লিয়াস। তিনটা জিনিস পাইলাম। তো এখন এর পরের স্টেপটাতে যদি আমি দেখি, ধরো এই কোষটার ভিতর এখানে সাইটোপ্লাজমও আছে, ম্যালেরিয়া পরজীবীর সাইটোপ্লাজম, ঠিক না? আচ্ছা, তাহলে এটা একটু লিখি। এবার আসো দেখো, একটা কোষ সেল ডিভিশন হইতে হলে দুটো জিনিস হইতে হয়। ফার্স্ট নিউক্লিয়াসের বিভাজন, তারপরে সাইটোপ্লাজমের বিভাজন, মানে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। সো তোমার দুইটা জিনিস হইতে হবে, একটা ক্যারিওকাইনেসিস, ওয়ান সাইটোকাইনেসিস। কিন্তু যদি এমন ঘটনা ঘটে যে সাইটোকাইনেসিস হচ্ছে না, অনলি ক্যারিওকাইনেসিস হচ্ছে, তাহলে এখানে আরবিসিটা থাকবে। আরবিসির পরে ভেতরে জীবাণুটাও থাকবে, বাট এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে যাবে, অনেকগুলো নিউক্লিয়াস যুক্ত দশা করবে, ঠিক না? আচ্ছা, এই অনেকগুলো নিউক্লিয়াস যুক্ত এই দশাটাকে আমরা বলে থাকি সাইজন্ট। অনেকগুলো নিউক্লিয়াস যুক্ত দশা বা বহু নিউক্লিয়াস যুক্ত দশা কি হইলো? অনলি ক্যারিওকাইনেসিস, মানে নিউক্লিয়াসের বিভাজন। একটা নিউক্লিয়াস অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করলো, প্রায় নিয়ার অ্যাবাউট 1000 থেকে 1200 নিউক্লিয়াস এখানে তৈরি হয়। আচ্ছা, এই অনেকগুলো নিউক্লিয়াস যুক্ত একটা দশা তৈরি হলো না, সাইজন্ট। এই সাইজন্টটা মানুষের লোহিত রক্তকণিকায় তৈরি হয়,
সাইজনটা মানুষের যকৃৎ কোষেও তৈরি হয়। তাহলে মানুষের দেহে এরকম বহু নিউক্লিয়াস যুক্ত সাইজন তৈরি হয়। এই সাইজন তৈরি হওয়ার কারণেই মানুষের দেহে যে প্রজনন, সেই প্রজননকে বলা হয় সাইজোগনি। এখানে ইংরেজি নামটা এরকম SCHI, সাইজোগনি। সাইজো মানে সাইজন্ট, আর গনি মানে গনিয়া। এই গনিয়া মানে প্রোডাকশন, মানে উৎপাদন। গনিয়া মানে প্রোডাকশন, তার মানে সাইজন প্রোডাকশন, বহু নিউক্লিয়াস প্রোডাকশন। এটা মানুষের দেহেই হয়। সাইজন মানুষের দেহেই পাওয়া যায়, মশকির দেহে পাবা না। এই জন্য মানুষের দেহের বিভাজনটাকে বলা হয় সাইজোগনি। পার্থক্য বুঝছো সাইজনটা সাইজোগনির? আচ্ছা, এই যে কোশ্চেন করছিলা, কোশ্চেন কি করছিলে এটা, সে কি পার্থক্য বুঝছেন নাকি বুঝেননি? পার্থক্য বুঝছেন? দেখি একটু দ্রুত আনসার করবেন। ভেরি গুড। জুভেনাইল হরমোন, হরমোনটা দেওয়া হয় ম্যালেরিয়ার বাচ্চাকে ধ্বংস করার জন্য। জুভেনাইল ওয়ার্ডটা দ্বারা বোঝানো হয় বাচ্চা বা শিশু অবস্থা। মানুষের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। জুভেনাইল, ধরো জুভেনাইল ডিজিজ, ডিজিজ মানে রোগ, জুভেনাইল মানে বাচ্চার রোগ। তার মানে ডিজিজ মানে রোগ, জুভেনাইল মানে বাচ্চা, বাচ্চার রোগ। যেমন হইতে পারে তোমার একটা বাচ্চার ছোট অবস্থায় পক্স হয়ে গেছে, চিকেন পক্স, তাহলে এটা একটা জুভেনাইল ডিজিজ। সেইভাবে মশকির যে জুভেনাইল অবস্থা মানে লার্ভা, পিউপা, এই যে বাচ্চা অবস্থাগুলো, ভ্রূণীয় অবস্থাগুলো, এগুলোকে ধ্বংস করার জন্য, এগুলো তো বাচ্চা দশা না, বাচ্চা অবস্থা না, বাচ্চা অবস্থাটাকে ধ্বংস করার জন্য কিছু হরমোন দেওয়া হয়। বাচ্চা ওয়ার্ডটা আনার জন্য এখানে জুভেনাইল ইউজ করা হয়েছে। জুভেনাইল হরমোন, বাচ্চা ধ্বংস করার হরমোন। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, জামিল মোহাম্মদ মাহি একটা কোশ্চেন করছো। কোশ্চেনটা হইল, এখানে কমেন্টটা তো বারে, কমেন্ট ইয়ে উঠে না কেন? আমার ইয়েতে স্লো নাকি বেশি? স্লো হইলে কেমন হবে? জামিল মোহাম্মদ মাহি একটা কোশ্চেন করছে, যৌনক্রমটা বুঝিয়ে দেন ভাইয়া। ভেরি গুড, যৌনক্রম ভালো একটা কোশ্চেন। ম্যালেরিয়া নিয়ে কোনো কোশ্চেন থাকলে করে ফেলে, এরপর তো ম্যালেরিয়ার আলোচনা হবে না, কোশ্চেন এক্সাম হয়ে যাবে, আবার রিভিউ ক্লাসে গিয়ে আলোচনা হবে। তো তোমাদের অনুজীব কিন্তু শেষ হচ্ছে টানা, উইদাউট এনি হেসিটেশন। আমার নতুন যখন সেটআপ রেডি হয়ে যাবে তখন আমি ধুমধাম একটানা ক্লাস নেব। এমনও হইতে পারে সকাল বিকাল দুইবার ক্লাস নিচ্ছি, কম্বাইন্ড গ্রুপে দুইবার ক্লাস নিয়ে কম্বাইন্ড চ্যাপ্টারগুলো আগে শেষ করে দিব, হইতে পারে এমন। কারণ আমার সেটআপ থাকা মানে হচ্ছে যে আমার ফ্রি টাইম রেডি হয়ে যাওয়া, ঠিক না? আচ্ছা, তো তাহলে দ্রুততার সাথে তোমরা যদি ম্যালেরিয়াতে কোশ্চেন থাকে কোশ্চেন করে ফেলো। আচ্ছা, ইসরাত ঈশা, অ্যাসাইনমেন্টের আনসার কখন পাবো? উফ, কি মজার অ্যাসাইনমেন্ট দিছে তোমাদের, দেখছো এই অ্যাসাইনমেন্টটা? কোনো কিচ্ছু নেই। এই চ্যাপ্টার পড়াইছি মনে হয় আরো কম করে হইল শীতকালে পড়াইছিলাম এটা, মানে তোমার 2021 সালের একদম কখন, 2021 সালের তোমার প্রায় ফেব্রুয়ারি মার্চের দিকে অধ্যায় পড়াইছি, অনেক আগে পড়াইছি। প্রথম অধ্যায়টা খুবই ইজি একটা অধ্যায় ছিল। তোমাদেরকে দিছে জাস্ট ডিএনএ এর গঠন কি লিখো ক নাম্বারে, খ নাম্বারে দিছে ডিএনএ থেকে আরএনএ তৈরি মানে ট্রান্সক্রিপশন, গ নাম্বারে দিছে আরএনএ থেকে প্রোটিন তৈরি মানে ট্রান্সলেশন।
এই তিনটা প্রসেস শুধু দিছে। ডিরেক্ট লেখা, কোনো কথাবার্তা এক্সট্রা নাই, চিত্রসহ শুধু বর্ণনা, চিত্রসহ বর্ণনা হুবহু আমার লেকচারটা ফলো করলেও হবে, অথবা হুবহু ডিরেক্টলি তুমি যদি বই পড়ো তাহলেও হবে। ঠিক আছে? হ্যাঁ, একটা ভালো কোশ্চেন করছে শারমিন, যে ভাইয়া লালা অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কিভাবে কাজ করে। অ্যান্টিকোয়াগুলেন্ট না, এটা তোমার কোয়াগুলেশনের অ্যান্টি না, এটা হচ্ছে যে তোমার হইতে পারে হচ্ছে যে লালা কিভাবে অ্যান্টিবডি লালাতে ইমিউনোগ্লোবুলিন এ থাকে, কিন্তু অ্যান্টিবডি হিসেবে কিভাবে কাজ করে। বাফারিং ম্যাটার আছে একটা, বাফার বুঝতে হবে তোমাকে এই জন্য। আচ্ছা, আনসার দিচ্ছি। আচ্ছা, যৌনক্রমটা একটু আগে বলে দিই। জামিল মোহাম্মদ মাহি একটা কোশ্চেন করছে, ভালো একটা অ্যাকশন। যৌনক্রম মানে কি? আমরা কিছুদিন আগে জেনেটিক্স পড়ে আসছি, যারা শর্ট কোর্স ব্যাচ ওরা হয়তো পড়ো নাই, শর্ট কোর্স ব্যাচ পড়ো নাই, যারা রেগুলার ক্লাস আছে ওরা জেনেটিক্স পড়লে যৌনক্রমটা বুঝে যাবা। যৌনক্রম লাইফ সাইকেল আমাদের ধরো কোনো এমন একটা প্রাণী, যে প্রাণীটার দেহে বোথ হ্যাপ্লয়েড দশা এন্ড ডিপ্লয়েড দশা চলতেছে, বোথ উভয়ই, হ্যাপ্লয়েড দশাও চলে ডিপ্লয়েড দশাও চলে। কিভাবে চলে একটু আমি তোমাদেরকে বর্ণনা করে দেখাই। যেমন দেখো, যৌনক্রমে ধরো তোমার ম্যালেরিয়া সর্বপ্রথম আমি দেখাইছিলাম মানুষকে আক্রমণ করলো, যেটা অযৌন জনন ছিল। তো মানুষকে যখন আক্রমণ করলো, তার অযৌন জননে ফার্স্টে স্পোরোজয়েডটা মানুষকে অ্যাটাক করছে। আচ্ছা, তাহলে ম্যালেরিয়ার স্পোরোজয়েড মানুষকে অ্যাটাক করছে না? সো আমি এখন যদি তোমাকে বলি ম্যালেরিয়ার স্পোরোজয়েড মানুষকে অ্যাটাক করছে, আক্রমণ করছে। স্পোরোজয়েডটা কেমন? হ্যাপ্লয়েড দশা, মানে এন দশা। স্পোরোজয়েড থেকে ম্যালেরিয়া আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, হইল যকৃতের মধ্যে, এটা ক্রিপ্টোজয়েড। একটু ভালো করে বুঝবে, এটা ইম্পর্টেন্ট, যৌনক্রম পরীক্ষায় আসতে পারে। ক্রিপ্টোজয়েড থেকে কি হইল? নিউক্লিয়াসটা বিভাজিত হইল, সাইজন্ট। আমি পুরাটা একবার দেখাচ্ছি। যকৃতের মধ্যে এই কাহিনীগুলো যকৃতে ঘটতেছে। ক্রিপ্টোজয়েডও এন দশা, সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াস এন। দৈহিক বিভাজন তো সব মাইটোসিস বিভাজন, সমীকরণিক বিভাজন হচ্ছে এন এন এন, হাফ হবে না। তাহলে এখন এই সাইজন্টের চারপাশে প্লাজমা মেমব্রেনের আবরণী, মেরোজয়েড দশা বা ক্রিপ্টোমেরোজয়েড। আমি এখানে ডিরেক্টলি মেরোজয়েড লিখলাম। এই মেরোজয়েড দশাটাও এন। এই মেরোজয়েড দশা পর্যন্ত প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, প্রি এরিথ্রোসাইটিক। আচ্ছা, এই মেরোজয়েড দশা যকৃত কোষকে ফাটিয়ে ফেলে নতুন যকৃত কোষের আক্রমণ। তাহলে নতুন যকৃত কোষ, তো নতুন যকৃত কোষের ভিতর মেরোজয়েডের যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াস আবার বিভাজিত হবে। দ্যাট মিন্স সাইজন্ট এন দশা। সাইজন্টের চারপাশে আবার নিউক্লিয়াস, সাইটোপ্লাজম আসবে। সাইজন্টের যে নিউক্লিয়াসগুলো তাদের চারপাশে অ্যাগেইন সাইটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন চলে আসবে। সো সেই দশাটাকে আমরা বলবো ক্রিপ্টোমেরোজয়েড, না এখন বলবো মেটাক্রিপ্টোমেরোজয়েড। এটা হচ্ছে, যাই হোক, আমি ডিরেক্টলি মেরোজয়েড লিখি, আর এত যন্ত্রণা পাকায় লাভ নাই। মেরোজয়েড লিখলাম, যেগুলা হলো এন দশা, সব মাইটোসিস ডিভিশন। এই মেরোজয়েড থেকে এবার তোমার দুইটা জিনিস তৈরি হবে, একটা ম্যাক্রোগ্যামিটোসাইট, মাইক্রোগ্যামিটোসাইট, মানে পুংগ্যামিট, স্ত্রী গ্যামিট। তার মানে পুংগ্যামিটোসাইট, আমি পুরাটা লিখতেছি না। আর এখানে ধরো তোমার স্ত্রী গ্যামিটোসাইট। পুংগ্যামিটোসাইট তার মানে কি কোষ? জনন মাতৃকোষ, এন। স্ত্রী গ্যামিটোসাইট, জনন মাতৃকোষ, এন। এখান থেকে তোমার তৈরি হবে, মশকির দেহে যাবে দুইটা, এখান থেকে তৈরি হবে শুক্রাণু, এখান থেকে তৈরি হবে ডিম্বাণু। এটা মশকির দেহে হচ্ছে। মানুষের দেহে এতটুকুর কাজ শেষ,
ঠিক আছে না? আমি ডিরেক্টলি মেরোজয়েড থেকে গ্যামিটোজয়েডে কেন ঢুকছি জানো? আমি মাঝখানে লোহিত রক্তকণিকার কিছু প্রসেস দেখাইনি। লোহিত রক্তকণিকা তো কাহিনী ঘটে। এই মেরোজয়েড লোহিত রক্তকণিকাতে ঢুকে ট্রফোজয়েড, সিগনেট রিং, অ্যামিবয়েড, ট্রফোজয়েড, রোজেট, মোজেট বিশাল কাহিনী বানাই, ওই একই কথা গ্যামিটোসাইটেই আসে। ডিরেক্ট গ্যামিটোসাইটে ঢুকে গেলাম। তো শুক্রাণু ডিম্বাণু অ্যান, এটা আমরা সবাই জানি। এই দুইটা অ্যান এর যখন মিলন হয়, মিলন হবে কতদিনে? মিলন হয়ে গেল স্বপনে। তো মিলন হয়ে যাওয়ার ফলে হয়ে যায় 2n, যেটা একটা তৈরি হলো কি জাইগোট। গোট আমরা সবাই গোট, 2n। এই জাইগোট আস্তে আস্তে লম্বা হইলো, লম্বা জাইগোটকে আমরা কি বললাম? উকিনেট, 2n। দেখো ডিপ্লয়েড দশা চলে। উকিনেটের চারপাশে একটা সিস্ট আবরণী। প্রত্যেকটা নিম্ন শ্রেণীর জীবের চারপাশে, প্রত্যেকটা নিম্ন শ্রেণীর জীবের দেহের চারপাশে একটা আবরণী আসে, যে আবরণীটাকে আমরা বলি সিস্টের আবরণী। সিস্ট, ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, তরল পদার্থযুক্ত একটা গহ্বরে সিস্ট। তো ওই দশাটাকে আমরা যেহেতু উকিনেট আনলাম, উকিনেট থেকে আমরা সে দশটাকে বলবো উসিস্ট। এটা 2n। এই 2n এর মধ্যে এখন একটা মিওসিস বিভাজন হবে। 2nটাকে আবার দেহ কোষে রূপান্তরিত করতে হবে না n এ, এজন্য মিওসিস বিভাজনের মাধ্যমে 2nটা হবে অর্ধেক n এ। তাহলে এই উসিস্ট থেকে আস্তে আস্তে তোমার আবার তৈরি হবে স্পোরোজয়েট। এই স্পোরোজয়েটটা আবার n এ পরিণত হইল। তাহলে দেখো এখানে এই যে 2n 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 ডিপ্লয়েড দশা, কিন্তু এই যে n গুলো প্রতিটা এক একটা হ্যাপ্লয়েড দশা। তাহলে ম্যালেরিয়ার দেহে ডিপ্লয়েড দশা চলে, যৌন জননে ডিপ্লয়েড দশা চলে, অযৌন জননে সব হ্যাপ্লয়েড দশা চলে। সো যৌন অযৌন কম্বাইন্ড, যৌন জননে 2n দশা, অযৌন জননে n দশা পালাক্রমে চলে। পালাক্রমে যৌন জননটা মশকির দেহে, অযৌন জনন মানুষের দেহে পালাক্রমে চলে। এটাকে আমরা বলি যৌনুক্রম। যৌনুক্রম, ক্রমান্বয়ে একবার অযৌন যৌনু মানে জনন, একবার যৌন যৌনু মানে জনন। সো ক্রমান্বয়ে আসে, এই জন্য যৌনুক্রম। একবার অযৌন, একবার যৌন, একবার ডিপ্লয়েড, একবার হ্যাপ্লয়েড। ক্লিয়ার? এতটুকু কাহিনী বুঝছো কিনা বলো? হ্যাঁ, আচ্ছা আরেকটা কোশ্চেন কি করছিলা? আরেকটা কোশ্চেন কি করছিলা? আমি কোশ্চেন গুলো ভুলে গেছি, আবার একটু করেন কোশ্চেনটা, আবার একটু করেন। আচ্ছা তোমরা কোশ্চেন করার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখো, এই যে স্পোরোজয়েডটা আছে না, এই স্পোরোজয়েডটা মূলত তোমার মেরোজয়েডে পরিণত হয়। মেরোজয়েড থেকেই তো নতুন একটা যকৃত কোষ, আবার মেরোজয়েড। এই মেরোজয়েডটা তো একটা আরবিসি কে আক্রমণ করে, ঠিক না? আচ্ছা তাহলে যদি ধরি এই মেরোজয়েডটা আরবিসি কে আক্রমণ করে, এই স্পোরোজয়েড থেকে এতটুক মেরোজয়েড হতে সময় লাগে 7 থেকে 10 দিন, ধরে নি 7 দিন। তাহলে এই যে এখান থেকে এতটুক হতে সময় লাগে ধরে নিচ্ছি 7 ডেজ। রেস্টুরেন্ট না, 7 ডেজ, 7 ডেজ। লোভ লাগতেছে? আচ্ছা, তো চিটাংয়ে যারা আছে তাদের হয়তো লোভ লাগতে পারে 7 ডেজ এর নাম শুনে। তো এখন ধরো এই 7 দিনে স্পোরোজয়েডটা মেরোজয়েডে তৈরি হইল। এবার মেরোজয়েড থেকে এটা ঢুকলো আরবিসিতে। তাহলে 7 দিন পর স্পোরোজয়েড আমাদের লিভার সেল বা যকৃৎ সেলে ঢুকার 7 দিন পর সে আরবিসিতে আসলো। এখন 7 দিন পর্যন্ত সে সুপ্ত ছিল, এটা স্বাভাবিক। কিন্তু যদি এমন হয় স্পোরোজয়েড যকৃৎ কোষে মাসের পর মাস সুপ্ত, 7 দিন না, কোনো ডিভিশন করতেছে না, এরকম ডিভিশন নাই, মাসের পর মাস স্পোরোজয়েড যকৃতে সুপ্ত অবস্থায় আছে, নো ডিভিশন, যকৃতে বসে আছে, সে যকৃৎ থেকে পুষ্টি নিচ্ছে, ক্রিপ্টোজয়েড হচ্ছে।
তো তাহলে সেই সিচুয়েশনটাকে আমরা বলবো স্পোরোজয়েটের। বা এই যে দেখো স্পোরোজয়েটটা মাসের পর মাস আরবিসিতে না ঢুকে যকৃতে সুপ্ত অবস্থায় বসে আছে না, বসে আছে। তো তাহলে এই যে আমাদের স্পোরোজয়েট মাসের পর মাস মেরোজয়েটে না এসে এখানে পড়ে আছে, এই ধরনের স্পোরোজয়েট যারা কন্টিনিউয়াসলি যকৃতেই পড়ে আছে, যকৃত থেকে পুষ্টি নিচ্ছে, মেরোজয়েটে পরিণত হচ্ছে না, এই ধরনের স্পোরোজয়েট গুলোকে আমরা তখন নাম দেই হিপনোজয়েট। হিপনোজয়েট মানেই তো একটা দশা। আমি তোমাদেরকে বারবার বলছি ম্যালেরিয়া জীবাণুর নামের শেষে জয়েট থাকলে সেটা একটা দশা। জয়েট 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 জয়েট, সব জয়েট মানে এক একটা দশা। তাহলে স্পোরোজয়েটটা নরমালি 7 দিনের মধ্যে আরবিসিতে ঢুকবে, মেরোজয়েট হয়ে আরবিসিতে ঢুকবে। কিন্তু 7 দিন না থেকে সে যদি অনেক মাস ধরে একসাথে যকৃতে থেকে যায়, আস্তে আস্তে যকৃত থেকে শুধু পুষ্টি নিতে থাকে, তাহলে সেটা তার একটা সুপ্ত অবস্থা। এই সুপ্ত অবস্থার কারণে যে স্পোরোজয়েট গুলো এরকম অনেক দিন ধরে যকৃত কোষ থেকে পুষ্টি নেই, সুপ্ত অবস্থায় থাকে, সেই স্পোরোজয়েট গুলোকে বলা হয় হিপনোজয়েট। এবার আসো, নরমালি 7 থেকে 8 দিনের মধ্যে এরা আরবিসিতে প্রবেশ করে। আরবিসিতে প্রবেশের পরেই দেখো আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, আরবিসির মধ্যে তোমার মূলত থাকবে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের জায়গাটাই তো নিবে কারা? মেরোজয়েট। তাহলে হিমোগ্লোবিনটাকে সে ভেঙে ফেলবে অবশ্যই। তো হিমোগ্লোবিন যদি ভাঙে, হিমোগ্লোবিন দুটো জিনিস তৈরি হয়, একটা হলো হিম, যেটা একটা রঞ্জক পদার্থ, প্লাস এখানে আয়রন আছে, আয়রন যুক্ত রঞ্জক পদার্থ। অ্যানাদার ওয়ান ইজ গ্লোবিন, দিস ওয়ান ইজ এ প্রোটিন। এই যে এখানে এখন ম্যালেরিয়া জীবাণুর মেরোজয়েট ঢুকে হিমোগ্লোবিনকে ভাঙছে, ভাঙার পরে প্রোটিন পাইছে না, এই প্রোটিনটা সে পুষ্টি হিসেবে গ্রহণ করবে। আর এই যে হিমের সাথে ম্যালেরিয়া জীবাণুর একটা রিঅ্যাকশন করবে, তৈরি করবে বিশেষ রাসায়নিক পদার্থ যার নাম হিমোজয়েন। তো এই 7 থেকে 8 দিন পরে সে যে আরবিসিতে ঢুকে, এরপরে হিমোজয়েন থেকে বিশেষভাবে যখন আরবিসির প্রাচীর ভেদ করে বের হয়, তখন সে পায় শ্বেত রক্তকণিকাকে। শ্বেত রক্তকণিকার সাথে তার একটা রিঅ্যাকশন হয়, রিঅ্যাকশন হওয়ার ফলে এখানে কিছু পাইরোজেন খরিত হয়। আমি বলছিলাম এই পাইরোজেনের কারণে জ্বর আসে। কি আসে? জ্বর আসে। এই জ্বরটাই তো তোমার সিমটম, লক্ষণ। তার মানে লক্ষণ প্রকাশ পাচ্ছে 7 থেকে 8 দিন পর। ম্যালেরিয়া জীবাণু তোমার দেহে মশকের কামড় দ্বারা ঢোকার পর 7 থেকে 8 দিন পর জ্বর প্রকাশ পাচ্ছে। মাঝখানের এই সময়টাকে বলা হয় প্রিপেটেন্ট পিরিয়ড। প্রিপেটেন্ট পিরিয়ড, প্রি মানে পূর্ব, সুপ্ত, পেটেন্ট মানে সুপ্ত, পিরিয়ড মানে অবস্থা। জ্বর আসার পূর্ব সুপ্ত অবস্থা। এই অবস্থায় ম্যালেরিয়া জীবাণুটা ওখানে সুপ্ত থেকে তাদের বংশ বৃদ্ধি করে। সুপ্ত থাকার মেন কারণটা হচ্ছে বংশ বৃদ্ধি করানো। একটা জীবাণু তোমার দেহে ঢুকে তার নির্দিষ্ট দৈহিক পরিবর্তন করার ফলে যে রাসায়নিক পদার্থ নিঃসৃত করবে, সেই রাসায়নিক পদার্থের ফলেই তোমার জ্বর আসবে। এখানে রাসায়নিক পদার্থটা পাইরোজেন। এটা নিঃসরণের জন্য ম্যালেরিয়া জীবাণু অনেক বড় জীবনচক্র অতিবাহিত করছে। 2টা জায়গায়, যকৃতে একটা জীবনচক্র করছে, আরবিসিতে জীবনচক্র করছে, করে টোরে সে তোমার জ্বর আনছে। তো জ্বর আনার জন্য সে ঢুকার পরে 7 থেকে 8 দিন সময় নিছে। ওই 7 থেকে 8 দিন সময়টাকে আমরা বলবো প্রি পেটেন্ট পিরিয়ড। জ্বর আসার পূর্ব পেটেন্ট, সুপ্ত অবস্থা। এই কাহিনীটা বুঝছো সবাই? একটু আমাকে বলো তো। এতটুকু কাহিনী বুঝছেন? এতটুকু কাহিনী বুঝছেন? এইবার আসেন, কি বললো নিষেক কোণ থেকে উকিনেট। আচ্ছা, তাহলে এই প্রসেসটা আরেকবার বলে দিই। এই প্রসেসটায় ম্যালেরিয়া জীবাণু
স্পোরোজয়েডটা আমাদের যকৃতে ঢুকাইলো, স্পোরোজয়েড থেকে আস্তে আস্তে তার সংখ্যা বৃদ্ধির কিছু ধাপ অতিক্রম করে মেরোজয়েড আসলো, এই মেরোজয়েড আমাদের লোহিত রক্তকণিকায় ঢুকলো। মাঝখানে যে সময়টা সে অতিক্রম করলো এই সময়টাকে আমরা বলবো প্রি পেটেন্ট পিরিয়ড, মানে জ্বর আসার পূর্ব সুপ্ত অবস্থা। এখন নরমালি 7 দিন পর্যন্ত সে সুপ্ত থাকে, কিন্তু এমন যদি কোনো স্পোরোজয়েড থাকে যারা যকৃতেই রয়ে গেছে অনেক দিন ধরে, তারা সাধারণত কোনো ধরনের জ্বর টর আনা নেই, যকৃতে রয়ে গেছে, এখান থেকে বংশবৃদ্ধি করতেছে বা বৃদ্ধি পাচ্ছে, তাহলে ওই ধরনের স্পোরোজয়েড গুলোকে আমরা বলবো হিপনোজয়েড। হিপনোজয়েড আর হিপনোজয়েন সেম না। তারা যখন আরবিসিতে ঢুকবে তখন তারা আরবিসির হিমোগ্লোবিনকে বার্স্ট করবে, হিমোগ্লোবিনের জায়গাটা নিবে। হিমোগ্লোবিনকে বার্স্ট করলে তারা গ্লোবিন, হিমোগ্লোবিন থেকে প্রাপ্ত গ্লোবিনটাকে প্রোটিন হিসেবে নিবে, খাদ্য হিসেবে নিবে গ্লোবিন প্রোটিনকে, হিমটাকে তারা হিমের সাথে রিয়েকশন করে হিমোজয়েন নামে একটা রাসায়নিক পদার্থ নিঃসৃত করবে, যে রাসায়নিক পদার্থটা তুমি অ্যামিবয়েড ট্রফোজয়েড দশার পর দশায় পাবা, সাইজন দশায় পাবা, সাইজন দশায় পাবা। কোথায় পাবা? সাইজন। এটা যদি সাইজন হয়, সাইজন দশায় মাঝখানে এরকম হিমোজয়েন পাবা। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে যে সরি, হ্যাঁ, হিমোজয়েন। আচ্ছা, আচ্ছা, এরপর একটা কোশ্চেন করছে, নিষেক কোণ থেকে উকিনেট। ধরো এটা ম্যালেরিয়ার ডিম্বাণু, ডিম্বাণুর এখান দিয়ে একটা কোণ বের হয়েছে, এখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটা এন। এই যে ডিম্বাণুর এখান দিয়ে যে একটা কোণ বের হয়েছে, এই কোণটা কাকে গ্রহণ করার জন্য বের হয়েছে জানো? শুক্রাণুকে গ্রহণ করার জন্য বের হয়েছে। ধরো এটা হচ্ছে ম্যালেরিয়া জীবাণুর শুক্রাণু, এগুলো ফ্ল্যাজেলা আকৃতি, ফ্ল্যাজেলা মানে সুতার মতো মাকু আকৃতি, প্রত্যেকটার ভিতর একটা একটা করে নিউক্লিয়াস আছে, 4 থেকে 8টা শুক্রাণু তৈরি হয়। এর মধ্যে একটা শুক্রাণু ছুটে আসে, একটা শুক্রাণু ছুটে আসে, ছুটে এসে সে এই যে কোণ, এই কোণটা দিয়ে ঢুকে। তাহলে এই যে শুক্রাণু এন এর ডিম্বাণু এন এর সাথে অ্যাডজাস্ট হইল, তাহলে এই যে এই কোণটা দিয়ে শুক্রাণু ঢুকলো, শুক্রাণু ডিম্বাণুর মিলন হইল একটা উঁচু এই কোণ অংশ দিয়ে বা শঙ্কু অংশ দিয়ে। এই অংশটাকে জন্য আমরা বলবো নিষেক কোণ, বা অনেকে কোণকে শঙ্কু বলে, ফার্টিলাইজেশন কোণ। এই কোণটা দিয়ে শুক্রাণুকে ডিম্বাণু স্বাগতম জানাইলো, অভ্যর্থনা জানাইলো, এই জন্য এটার আরেকটা নাম অভ্যর্থনা কোণ বা শঙ্কু। এখন শুক্রাণু ডিম্বাণু মিলন হইল, গঠিত হইল গোলাকৃতির জাইগোট। জাইগোটের ভিতর শুক্রাণু আর ডিম্বাণুর নিউক্লিয়াস, দ্যাট মিন্স n প্লাস n, 2n আছে। এই জাইগোটটা উইথিন 12 to 14 আওয়ার্স, 12 থেকে 14 ঘন্টার মধ্যে একটু লম্বা হবে, এই জাইগোটটাই লম্বা হবে। তাহলে এটা হচ্ছে জাইগোট, এই জাইগোটটা লম্বা যখন হবে তখন এই জাইগোটটার নাম হবে উকিনেট। এটা কিন্তু 2n দশা।
এই উকিনটা তখন যদি এটা যদি আমি দেখি ক্রপের প্রাচীরের এই জায়গায় উকিনেরটা বসে থাকবে, এই জায়গা থেকে সেই উকিনেরটা আস্তে আস্তে বাহিরে, প্রাচীরের বাহিরে বের হয়ে চলে আসবে। বাইরে বের হয়ে এসে সে গোল আকৃতি ধারণ করবে, ভেতরে নিউক্লিয়াস আছে। তো উকিনেটের চারপাশে একটা সিস্টের আবরণী চলে আসবে, এটাকে আমরা এই জন্য বলবো উকিনেট থেকে সৃষ্ট সিস্ট, সিস্ট, এটাও 2n। 2n নিউক্লিয়াসটা এবার মায়োসিস বিভাজনে যাবে, তার মানে 2n থেকে এখন n হয়ে যাবে সিস্টের আবরণ। এর পরবর্তীতে জীবাণু নিউক্লিয়াসগুলো n হয়ে গেল, মায়োসিসের পরে মাইটোসিস, n নিউক্লিয়াস। এবার এই কোষগুলোর চারপাশে প্লাজমা মেমব্রেনের আবরণ আসবে। কিসের আবরণ? প্লাজমা মেমব্রেনের আবরণ, মানে কোষ ঝিল্লির আবরণ। এরা এবার আকৃতিতে লম্বা লম্বা হবে, এগুলাই স্পোরোজয়েট। প্রত্যেকটা n হয়ে গেছে, কিন্তু n। কাহিনী বুঝছেন? এই কাহিনী কি বুঝছেন? আচ্ছা, হিমোজয়েন্ট রক্তের সাথে মিশলে অসুবিধা নেই। হিমোজয়েন্ট দিয়ে আমরা আইডেন্টিফাই করি না তেমন একটা। আইডেন্টিফাইং পয়েন্ট হচ্ছে সাফনার্স পিগমেন্ট বা সাফনার্স কণাটা। হিমোজয়েন্ট রক্তের সাথে মিশে যায় অনেক ক্ষেত্রে না মিশে যাইলেও কোনো প্রবলেম নেই। হিমোজয়েন্ট খুব একটা ইফেক্ট করে না, কারণ হিমোগ্লোবিন থেকেই তো আসছে, রক্তের সাথে মিশলেও প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে পাইরোজেন গিয়ে তোমার কাকে ফাটাই ফেলে? পাইরোজেনের প্রভাবে আরবিসি গুলো ফেটে যায়, মেরোজয়েট বের হয়ে যায়। ওই মেরোজয়েট বের হয়ে যখন তোমার পাইরোজেনের প্রভাবে না, সরি, মেরোজয়েট আরবিসি ফেটে যখন প্লাজমাতে আসে, তখন তারা ডাব্লিউবিসির সাথে রিয়েকশন আসে, সৃষ্টি হয় পাইরোজেন। ওই রিয়েকশনের ফলে যে পাইরোজেন সৃষ্টি হয়, ওটাই জ্বর আনে। আচ্ছা, ভালো একটা কোশ্চেন করছে, লালা অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কিভাবে কাজ করে? অ্যান্টিকোয়াগুলেন্ট না, অ্যান্টিকোয়াগুলেন্ট মানে বুঝো, কোয়াগুলেশন মানে জমাট বাঁধানো, রক্ত জমাট বাঁধানো, আর অ্যান্টিকোয়াগুলেন্ট মানে রক্ত জমাট বাঁধায় না এমন। তো ম্যালেরিয়ার লালা তো তোমার রক্ত জমাট বাঁধানো বা রক্ত জমাট না বাঁধানোর ক্ষেত্রে তেমন একটা ভূমিকা রাখতেছে না। এটা তুমি বলতে পারো যে লালা কিভাবে অ্যান্টিবডি হিসেবে কাজ করে। লালার মধ্যে ইমিউনোগ্লোবিউলিন, যেটাকে আমরা বলি অ্যান্টিবডি থাকে, অ্যান্টিবডি এ। এই জন্য আমরা যখন আমাদের লালা দিয়ে খাদ্য খাই, ধরো তুমি কোনো একটা খাদ্য খাইলা, তোমার লালার একটা নির্দিষ্ট পিএইচ আছে। তোমার লালা কিন্তু সাধারণত অ্যাসিডিক, অম্লীয়, ঈষৎ অম্লীয়। লালার পিএইচ 6.2 থেকে 7.4 পর্যন্ত একটা রেঞ্জে, তবে রেঞ্জটা অম্লের দিকে বেশি বিধায় আমরা বলি ঈষৎ অম্লীয়। এখন তোমার লালায় যে একটা ইমিউনোগ্লোবিউলিন এ আছে, এটা একটা অ্যান্টিবডি না? তোমার খাদ্যের মধ্যে যদি কোনো জীবাণু থাকে, বা সারাক্ষণ তো এরকম করি, তো জীবাণু তো নিচ্ছি, লালার ওই ইমিউনোগ্লোবিউলিন গুলো জীবাণুকে অ্যাজ এ অ্যান্টিজেন বা অ্যাজ এ বিষাক্ত পদার্থ হিসেবে চিনি কি করে? ওই জীবাণুগুলোকে তারা মারার জন্য এগিয়ে আসে এবং মারে। এখন এখানে একটা বাফার ক্রিয়া হয়, লালা কিন্তু বাফার হিসেবে কাজ করে। বাফার মানে বুঝো, ধরো তুমি এমন একটা খাদ্য খাইছো যেটার পিএইচ 2 এর কম, অথবা তুমি এমন একটা খাদ্য খাচ্ছ যেটার পিএইচ 10 এর বেশি, অধিক ক্ষারীয় বা অধিক অম্লীয়। লালা কি করবে? পিএইচ এর চেঞ্জটা হতে দিবে না, পিএইচ 2 এর কমে না, মানে পিএইচ 6.2 থেকে 7.4 এই রাখবে। যে খাদ্যটা পিএইচ 10 এর বেশি, সেই খাদ্যটার পিএইচ কে ডাউন করে এনে 6.2 থেকে 7.4 আনবে। যেই খাদ্যের পিএইচ 2 এর কম, সেই খাদ্যের পিএইচটাকে বাড়িয়ে 6.2 থেকে 7.4 রাখবে। মানে এমন একটা রেঞ্জে রাখবে, যে রেঞ্জটা পিএইচ এর কারণে আমাদের মুখে খাদ্যগুলো ইজি ভাবে অন্ননালী দিয়ে পাকস্থলীতে যাইতে পারে। সো লালার এটা একটা বাফার ক্রিয়া। বাফার মানে রেজিস্ট্যান্স, বাধা দেয়, পিএইচ এর পরিবর্তনটাকে বাধা দেয়। আমরা যত ধরনের বেশিরভাগ তো অনেক খাদ্য খাই দৈনন্দিন, সবগুলোর পিএইচ তো সেম না। তো পিএইচ এর যে পরিবর্তন হয়, এই পরিবর্তনটা হতে দেয় না লালা। আবার লালায় ইমিউনোগ্লোবিউলিন থাকে। এই ইমিউনোগ্লোবিউলিন মানে অ্যান্টিবডি, ওই অ্যান্টিবডি জীবাণু ধ্বংসে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইমিউনোগ্লোবিন এ আমাদের লালায় থাকে। ওই এ যখন কোনো জীবাণু তোমার খাদ্যের সাথে ঢুকবে, জীবাণুটাকে টার্গেট করে এটাকে অ্যান্টিজেন মনে করবে। ওই অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি রিয়েকশন করে করে জীবাণুটাকে ধ্বংস করার ট্রাই করবে। ক্লিয়ার? এটা হচ্ছে যে অ্যান্টিবডি হিসেবে লালা কাজ করতে পারে। আচ্ছা, বইতে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে লেখা আছে। আচ্ছা, তাহলে অ্যান্টিকোয়াগুলেন্টটাও বলে দিই। অ্যান্টিকোয়াগুলেন্ট, হ্যাঁ, অ্যান্টিকোয়াগুলেন্ট জিনিসটাকে একটু খেয়াল করো। তাহলে মশকির লালা অ্যান্টিকোয়াগুলেন্ট লিখছে, একটু দেখো তো বইতে মশকির লালাকে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে লিখছে নাকি দেখো একটু মশকির লালা লিখছে নাকি অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে, একটু খেয়াল করো, বলো আমাকে আগে, একটু কনফার্ম হয়ে জানো। তাহলে তোমাদেরকে অ্যান্টিবডি হিসেবে লালা কিভাবে কাজ করে এটা বলে দিলাম। এবার অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কিভাবে কাজ করে সেটা বলে দিই, একটু আমাকে জানাই দাও। মশকির লালা লিখছে নাকি? কে কোশ্চেন করছো? শারমিন আক্তার কই? জানাও, শারমিন আক্তার জানাও, কার লালা অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে লিখছে? কার লালা, মানুষের লালা নাকি মশকির লালা? একটু জানাও। জানাইছো? হ্যাঁ, মশকির লালা অ্যান্টিকোয়াগুলেন্ট। আচ্ছা, সহজ কথা কিন্তু। কয়জন আছে? হ্যাঁ, এত রাতে ক্লাস করানোর পরে ও এত কম পাবলিক কেন দেখি? আজকে কি তোমাদের কেমিস্ট্রি ক্লাসে ছিল পাবলিকে? কয়জন আছে লাইভে? মাত্র 4 জন। কেন 4 জন কেন শুধু? আজকে তোমাদের লাইভে কি ক্লাস হয়েছিল? ও, কেমিস্ট্রি ক্লাস হয় নাই না, ক্যান্সেল করে দিছে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, কেমিস্ট্রি ক্লাস তোমাদের আজকে হয়নি, ভালো। আচ্ছা, আসো। অ্যান্টিকোয়াগুলেন্ট মানেটা কি এটা একটু তোমাদেরকে ব্যাখ্যাটা দেই, বেশিক্ষণ আর পড়াবো না, হয়তো এটাই লাস্ট ব্যাখ্যা। কোয়াগুলেন্ট মানে কোয়াগুলেশন যারা করে। হোয়াট ডু ইউ মিন বাই কোয়াগুলেশন? ক্লট বা জমাট বাঁধা,
ব্লাড ক্লট বা ব্লাড রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া, ব্লাড ক্লট প্রসেস, এটাকে আমরা কোয়াগুলেশন বলি। ক্লট হয়ে যাওয়া, জমাট বেঁধে যাওয়া, তোমার রক্তনালীর মধ্যে দিয়ে রক্ত ফ্লো হচ্ছে, ফ্লো না হয় যদি রক্ত এখানে জমাট বেঁধে বসে থাকে, এটাকে আমরা বলবো ক্লট। এটা কিন্তু হইলে কিন্তু খুব খারাপ, ক্লট হতে পারবে না। এখন মশা তো রক্ত শোষণ করে, তাহলে মশা যেহেতু তোমার রক্ত শোষণ করতেছে, তার মানে মানুষের রক্ত নিচ্ছে। তো মশা যখন মানুষের রক্ত নেয়, মশার দেহে মানুষের রক্তটা যখন প্রবেশ করে, মশার দেহের ভিতরে পাকস্থলীর ভেতরে হেপারিন আছে। এই কি আছে পাকস্থলীর ভেতর? হেপারিন। এই হেপারিন রক্ত জমাট হতে দেয় না, মানে এই হেপারিন অ্যান্টি কোয়াগুলেশন, কোয়াগুলেশন করে না, জমাট বাঁধায় না, অ্যান্টি কোয়াগুলেশন। অ্যান্টি মানে না, কোয়াগুলেশন মানে জমাট বাঁধানো, মানে জমাট বাঁধাইতে দেয় না। তো তাহলে রক্ত তো মূলত মুখ দিয়েই যায় মশার, ঠিক না? মুখ দিয়ে গিয়ে অন্ননালী বা গ্রাসনালী দিয়ে গিয়ে ক্রপে পড়ে, এতটুকুই তো। এখন তাহলে তোমার অন্ননালী, গ্রাসনালী, ক্রপ এগুলাতে হেপারিন আছে। মুখ দিয়ে যাওয়ার সময় যদি রক্ত, মানুষের রক্তটা জমাট বেঁধে যায় মশার মুখে, তাহলে ক্ষতি না। এজন্য মুখে যেন রক্ত জমাট না বাঁধে, এজন্য মশার যে 3টা লালা গ্রন্থি আছে, এই লালা গ্রন্থির মধ্যে অ্যান্টি কোয়াগুল্যান্ট থাকে, যারা অ্যান্টি কোয়াগুলেশন করে, মানে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে অ্যান্টি করে, মানে জমাট বাঁধতে দেয় না মুখে। এই অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো কোথায় থাকে? ইন স্যালাইভা অফ মস্কুয়াইটো, যার ফলে দেখা যায় মুখ দিয়ে যাওয়ার সময় রক্তটা জমাট বাঁধে না, পাকস্থলীর ভেতর হেপারিনের কারণে জমাট বাঁধে না। বুঝছো কাহিনীটা? এই কোশ্চেন কে করছিলা? কাহিনী কি বুঝছো? এরকম কিছু কোশ্চেন করলে আনসার করে ব্যাখ্যা করে দেওয়া যায়, ঠিক না? আবার ব্যাখ্যা করবো, ভেরি গুড। তাহলে নর্মালি দেখো, কোয়াগুলেশন মানে ব্লাড ক্লট প্রসেস, মানে রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া, সেটাকে আমরা কোয়াগুলেশন বলি। জমাট দেহের রক্তনালীতেও হতে পারে, আবার দেহের বাইরেও হতে পারে। দেহের রক্তনালীর ভিতর হেপারিন থাকে, হেপারিন এগুলো আমাদের দেহের ভেতরে রক্তনালীতে থাকে, এজন্য রক্ত দেহের ভিতরে জমাট বাঁধে না, এগুলো অ্যান্টি কোয়াগুলেশন করে। মানে কোয়াগুলেশন অ্যান্টি, কোয়াগুলেশন জমাট বাঁধার প্রক্রিয়াকে অ্যান্টি করে, করতে দেয় না, তার মানে দেহে রক্ত জমাট বাঁধে না। কিন্তু যখন তোমার হাত কেটে যাবে, রক্ত মাটিতে পড়বে, দেখবা মাটিতে রক্ত জমে যাবে। গরু জবাই দেয় যে রাস্তায় রক্ত জমাট বেঁধে যায়, কেন? কারণ যখনই রক্ত দেহের থেকে বের হয়ে রাস্তায় পড়ছে, তখন সেখানে আর হেপারিন কাজ করতেছে না। তার মানে হেপারিন কাজ না করলে বাতাসের সংস্পর্শে রক্তটা জমাট বেঁধে গেল রাস্তায়, কিন্তু দেহের ভিতরে জমাট বাঁধতেছে না। এবার আসো, মশা তো রক্ত মানুষ থেকে শোষণ করে, তো মশার মুখ দিয়ে রক্ত পাকস্থলীতে যায়, মানে ক্রপে যায়। ক্রপের ভিতরে ওই রক্তনালীগুলোতে হেপারিন আছে, বাট মুখে বিশেষ কোনো হেপারিন নেই। তো তাহলে মুখ দিয়ে যাওয়ার সময় রক্ত কোয়াগুলেন্ট হয়ে যেতে পারে না, জমাট বাঁধতে পারে না। যেন না বাঁধে, জন্য সৃষ্টিকর্তা মশার লালা গ্রন্থিতে, লালার মধ্যে বিশেষ অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়েছেন, মানে জমাট না বাঁধানোর জন্য অ্যান্টিকোয়াগুলেশন কিছু উপাদান দিয়েছেন, যারা যখন মশার রক্ত মুখ দিয়ে প্রবেশ করে, তখন লালা থেকে অ্যান্টিকোয়াগুলেন্ট বের হয় মশার রক্তের উপর। ওই অ্যান্টিকোয়াগুলেন্টগুলো রক্ত মুখে জমাট বাঁধতে দেয় না, আর ভেতরে ঢুকলে তো অলরেডি মশার ভেতরে হেপারিন আছে, হেপারিন তো ভেতরে রক্ত জমাট বাঁধতে দিচ্ছেই না, তার মানে রক্ত জমাট বাঁধে নাই। তার মানে মশার দেহে যে রক্ত গেছে, সে রক্তের মধ্যে গ্যামিটোসাইটগুলো জীবিত আছে, গ্যামিটোসাইটগুলো এবার যৌন জনন করবে। ক্লিয়ার? আচ্ছা,
হেপারিন সব জায়গায় থাকে, সব রক্তনালিকায় মোটামুটি দৈহিক রক্তনালিকাগুলোতে হেপারিন থাকে। হেপারিন তৈরি হয় বেজোফিল থেকে। আমাদের যে লোহিত রক্তকণিকার গ্র্যানুলোসাইট গুলো আছে না, মানে দানাদার লোহিত রক্তকণিকা, ওদের মধ্যে একটা অংশ হচ্ছে বেজোফিল। বেজোফিল ইজ এ টাইপ অফ ডাব্লিউবিসি। বেজোফিল হেপারিন ক্ষরণ করে। ক্লিয়ার? আচ্ছা, এই বুঝছেন? ভাইয়া ছুটি দিয়েন, ডিনার করব, খিদা লাগছে। আচ্ছা, দিচ্ছি, ছুটি দিচ্ছি। এরকম যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে কোশ্চেন করবা। কোশ্চেন করলে আমি আনসার দিব। আচ্ছা, তাহলে তোমাদের ম্যালেরিয়ার এক্সাম হচ্ছে যে পরশু বৃহস্পতিবার ঠিক এক্সাম নিব সন্ধ্যা। তোমাদের বৃহস্পতিবার মনে হয় পাবলিক গ্রুপে ক্লাস আছে 9টা থেকে, তাহলে 9টার আগে শেষ করে দিতে হবে। তোমাদের এক্সাম নিব ঠিক 1 ঘন্টা 15 মিনিটের এক্সাম, মানে 7:45 থেকে 7:45 থেকে ঠিক 9টা পর্যন্ত এক্সাম হবে। ঠিক আছে? এক্সামের ইন ডিটেইলস আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, গ্রুপে পেয়ে যাবা। যারা যারা নোট করছো শুরুর ক্লাস থেকে আজকে পর্যন্ত, তারা সবাই একটু কষ্ট করে নোটগুলো পাবলিক গ্রুপ এই গ্রুপটাতে দিয়ে দিও, যাতে সবাই নোটগুলো পায়, ইজিলি পড়তে পারে। ক্লিয়ার? আমি কিছু প্র্যাকটিসের জন্য অবজেক্টিভ তোমাদেরকে দিয়ে দিব ম্যালেরিয়া থেকে, যেগুলো তোমরা প্র্যাকটিস করলে কয়েকটা অবজেক্টিভ কমন পাবা। আজকে কিছু অবজেক্টিভ পিডিএফ বানাইয়া তোমাদেরকে দিয়ে দিব। ওকে? আচ্ছা, তাহলে আজকে এখানে শেষ করে, আমি নিজে বাইরে থেকে দৌড়াদৌড়ি করে আসছি, আমার খিদা লেগে গেছে আসলে। আজকে এখানে শেষ করে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে সবার সাথে। নেক্সট ক্লাসে এক্সাম, ভালো করে প্রিপারেশন নাও। অবজেক্টিভ সাবজেক্টিভ দুইটাই হবে, আমি তোমাদেরকে রুলস বলে দিব গ্রুপে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।